কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বুধবার 20 আগস্ট 2025 প্রথম আলো নিয়ে হাজির হয়েছে। আমাদের আজকে আমাদের ব্যাচের ক্লাস ছিল, সো ক্লাস নিচ্ছিলাম। আপনারা চাইলে নেক্সট ক্লাসে জয়েন করতে পারবেন। আগামী ফ্রাইডেতে বাংলাদেশ সংবিধানের উপরে ক্লাস হবে। আজকে ক্লাস ছিল হচ্ছে জিকে এবং ইংলিশ লিড, মূলত 47 পিসেসের ক্লাস। এটা আপনারা চাইলে অ্যাড হতে পারবেন। ভিডিও ডিসক্রিপশানে আপনার যে গ্রুপের লিঙ্কগুলো আছে সেখানে অ্যাড হলেই আপনি লিঙ্ক পেয়ে যাবেন ক্লাসে। দেখেন যে এই সরকার সংবিধানের উপরে জুলাই সনদের প্রাধান্য দিয়েছিল, যদি আওয়ামী লীগ বিএনপি থেকে হচ্ছে আপনার এটা নিয়ে আলোচনা করা হচ্ছিল এবং বিএনপির প্রতিক্রিয়া হচ্ছে জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এমন বিধানের পক্ষে নেন সালাউদ্দিন আহমেদ। তো উনি অনেকগুলো ভ্যালিড পয়েন্ট নিয়ে আসছে যে আপনি বিএনপির অবস্থান জুলাই সনদ দিয়ে ভবিষ্যৎ বিতর্ক সৃষ্টি করতে পারে বলছে। আবার এনসিপি মানে এনসিপি আবার জামাত কিন্তু হচ্ছে সে বিরুদ্ধে। তবে যেহেতু বিএনপির আপনার কিছু ভালো আপনার কনসেপ্ট নিয়ে আসছে, লজিক নিয়ে আসছে, এগুলোকে জামাত সরাসরি বাতিল করে নাই। এখন সবচেয়ে বড় যে ম্যাসাকারটা হচ্ছে 5 আগস্টের পর হয়েছে, সেটা হলো যে সংবিধানটাকে আপনি বর্তমানে একটা সংবিধানকে এক্সিকিউট রেখে আপনি সংবিধানটা ক্রমাগত হচ্ছে নেসেসিটির কথা বইলা হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন না বা কাটাছেড়া করতে পারবেন না, ইচ্ছা মতো আপনি মানে পরিবর্তন করতে পারবেন না। ইট শুড বি এ লিগ্যাল প্রসেস। এখন আপনার যে সমস্যাটা হয়েছে যে সংবিধানটা আপনি ক্রমাগত হচ্ছে এটাকে রাখা হয়েছে এবং ইচ্ছে মতো আপনার নিজের মতো চলাফেরা করা হয়েছে। এই সমস্যাটার কারণে হচ্ছে এখনকার আরও সমস্যা ক্রিয়েট হচ্ছে। আপনার সংবিধানের উপরে তো কিছু থাকার সুযোগ নাই, ঠিক আছে? এখন সংবিধান উপরে যদি সুযোগ নেই, এখন আপনি একটা ঘোষণাকে যদি আবার সংবিধানের উপরে পাঠান, তাহলে তো সেটাকে আপনি সংবিধান ঘোষণা করতে পারতেছেন এই সংবিধান বাতিল করে, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে ভাই ইউএসএতে হচ্ছে অনেকগুলা আপনার ঘোষণা আছে বা ইউকেতে আছে। ইউকেতে তো ভাই সংবিধানে নেই, মূলত ঘোষণাগুলোই সংবিধানের মতোই কাজ করে। এরকম একটা প্রসেস নিলে এরকম একটা সিস্টেমে আপনার আগাতে হবে। কিন্তু বর্তমান গভর্নমেন্ট যেটা করা ট্রাই করতেছে এটা কিন্তু একটু মানে একটু কেমন জানি হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, সালাউদ্দিন কাদেরের অনেকদিন পর এই ধরনের ক্রিটিসিজমটা একটু কনস্ট্রাকটিভ লাগছে। এর আগে হচ্ছে খুবই বাজারই মনে হতো। দেখেন যে ইউরোপ জাপানের মতো দক্ষ শ্রমবাজারে জোর দেওয়া হয়েছে গত 1 বছরে। প্রবাসী আয় বাড়ছে 24%। এছাড়া হচ্ছে প্রবাসী লাউঞ্জ স্থাপন করা হয়েছে বিমানবন্দরে। 30% ছাড়ে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া দেখেন রাশিয়ার 2টা হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ। মার্কিন নিষেধাজ্ঞার কারণে হচ্ছে 298 কোটি টাকার পেমেন্ট করার পরও আমরা এটা নিতে পারতেছি না, কারণ হচ্ছে রাশিয়াতে কিছু নিষেধ। দেখেন যে আপনার ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের বৈঠক সৌহার্দ্যপূর্ণ আলোচনা হলেও নেই সংকট সমাধানের লক্ষণ। এটা নিয়ে একটু পরে আলোচনা করবো আমরা। প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। ব্রিটিশ হাইকমিশনের নাম হচ্ছে সারাহ কুক। এরপরে হচ্ছে আপনার এখানে তেমন কিছু নাই, আমরা গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করবো আজকে। দেখেন এবারও কিছু বইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। তবে এটাকে এই গণঅভ্যুত্থানটা অ্যাকচুয়ালি আপনার মানে সফল হয় নাই, এখন পর্যন্ত সফল হয় নাই। এই জন্য যে এটার আপনার মেইন থিম ছিল বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠন করা। সো এটা কিন্তু এটা আমার যেটা মনে হয় বা আমি যেটা ফিল করি যে এটা হচ্ছে একটা একটা স্টার্ট হয়েছে ধরেন গত জুলাইয়ের আগে গত বছর, আর হচ্ছে 5 আগস্ট একটা ফেজ ছিল, এটা এখনও কন্টিনিউ আছে। কারণ হচ্ছে এখনও আপনার এনসিপিও বলে যে এখনও হচ্ছে পুরোপুরি বৈষম্য নিরসন করা সম্ভব হয় না, এখনও চলমান আছে। এই গণঅভ্যুত্থানটা পরবর্তী সময়ের প্রসেসগুলো এখনও চলমান আছে। সো আপনার হচ্ছে এটা সাকসেস মানে এটা নেক্সট কোন দিকে যাচ্ছে, এটা আপনার গণতন্ত্র আনতে পারতেছে কি না, কিংবা হচ্ছে আপনার প্রপার যে বৈষম্য আপনি যে এক্সট্রিম বৈষম্য যেগুলো ছিল সেগুলোকে আপনি ডিমিনিশ করতে পারতেছেন কি না, এটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে এই অভ্যুত্থানটা হচ্ছে কি ইম্প্যাক্ট ফেলতে পারতেছে সোসাইটিতে। 20 বছর পরে এটাকে আপনি মনে রাখতে পারতেছেন কিনা। যেমন এরশাদ বিরোধী যে আপনার গণঅভ্যুত্থান, এটা কিন্তু অনেকে ভুলে গেছে। কারণ হচ্ছে অভ্যুত্থানটা অসাধারণ ছিল, কিন্তু এর পরবর্তী সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ যে এটার মানে ওই অভ্যুত্থানটা সফল কিনা। এটা আসলে বিদায় মানে যে অভ্যুত্থান সফল ব্যাপারটা এরকম না, এটা পার্ট অফ ভিক্টোরি। টোটাল ভিক্টোরি হচ্ছে আপনার মোটোটা এক্সিকিউট করা লাগবে। দেখেন নির্বাচন কমিশনকে 40 লাখ ইউরো দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, যেটা হচ্ছে বাংলাদেশি টাকায় হচ্ছে বর্তমানে আপনার 141.61 হিসেব করে হচ্ছে 56.44 লাখ টাকা, অনেক টাকা। এরপরে হচ্ছে আমরা পরের পেজে দেখি জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত 4 শতাধিক, তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি মারা গেছে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় 109 জন, আর 3 চাকার যান দুর্ঘটনায় 108 জন। ঋণ সহায়তা নাকি ব্যবসা সম্প্রসারণের কৌশল, এটা একটা আর্টিকেল লিখছে
বিশাল বড় আর্টিকেল আর কি। এখানে সবচেয়ে বড় যে কনসেপ্টটা নিয়ে আসছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশি ঋণ ভিত্তিক মেগা প্রকল্পের বদলে জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেওয়ার কথা বললেও বাস্তবে আগের মতোই বিদেশি ঋণ নির্ভর মেগা প্রকল্প গ্রহণ অব্যাহত আছে। এখন দেখেন, ওনাদের কাছে আপনার একটা দাবি ছিল কি, যে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল বিগত সরকারের আমলে নেওয়া বিদেশি ঋণ নির্ভর উন্নয়ন প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন করা এবং সেগুলোর সঙ্গে নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে ঋণদাতা সংস্থানের দেশের স্বার্থে গুরুত্ব দেওয়া, যেটা এখন হয় না, এটা বোঝা যাচ্ছে। এখন অনেক কিছু আগের মতো চলতেছে। এখন অন্তর্বর্তী সরকার আসলে এই কাজটা চেঞ্জ করতে পারে না কেন? দেখেন, অন্তর্বর্তী সরকারটা হচ্ছে এই 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 যে আপনার অভ্যুত্থানটা, এটার সাথে অনেকে দেখা যাচ্ছে আপনার চীনের অভ্যুত্থান কিংবা ফ্রান্স রেভলিউশনকে কম্পেয়ার করে। এটা আমি করি না, কারণ আমার মনে হয় যদিও এই আমাদের অভ্যুত্থানে অনেক রাজনৈতিক দল যুক্ত ছিল, কিন্তু এটার আপনার বড় একটা ফেস ছিল সাধারণ জনগণ। মানে এটা হচ্ছে জন অভ্যুত্থান ছিল বা গণ অভ্যুত্থান ছিল। গণ বলতে অ্যাকচুয়ালি যেটাকে আমরা বুঝি, এটা আসলেই প্রপার অর্থে গণ অভ্যুত্থান ছিল। এখন এইটার পরে যেহেতু কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে এই অভ্যুত্থানটা হয় নাই, তাহলে এখানে যাদের ক্ষমতায় বসানো হয়েছে ওরা সিভিল সোসাইটি থেকে আসছে। তো সিভিল সোসাইটি থেকে আপনি এসে ওরা হচ্ছে খুব স্ট্রংলি হচ্ছে এই ব্যাপারগুলো স্ট্যাবলিশ করতে পারে না, দেশটাকে কন্ট্রোলে নিতে পারে না, যেটা এই গভর্নমেন্টও পারতেছে না, ফুল অর্গানগুলোকে এখনও ফাংশনিং করতে পারতেছে না। ঠিক আছে, এটা ওনাদের দায়, এটা আমি বলবো না, এটা হচ্ছে সিস্টেমটাই এরকম। মানে আপনাকে আগে বুঝতে হবে আপনি 5 তলা থেকে লাফ দিলে আপনি বাঁচবেন না, মানে এটা একটা ন্যাচারাল ব্যাপার। এই গভর্নমেন্টও যে আপনার এই ধরনের কিছু স্ট্রাগল করবে, এটা একটা ন্যাচারালি ব্যাপার। এখন যদি এই অভ্যুত্থান যদি কোনো রাজনৈতিক দলের আন্ডারে হতো, তাহলে যেটা আপনি ধরেন আপনার যেটা হয়েছে চীনে, তাহলে যেটা হয়তো ওই রাজনৈতিক দল একটা ফিলোসফি স্টাবলিশ করবে এবং লং টার্ম হচ্ছে সেটা নিয়ে কাজ করে যাবে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে ওই সুযোগ সামর্থ্য কিছুই নাই, এবং আমার মনে হয় গড় বয়সও নাই ওনাদের, যা অবস্থা আর কি। আর আমাদেরকে লোন দিচ্ছে কারা হয়? আমাদেরকে লোন দিচ্ছে হচ্ছে ধরেন আমরা চীন থেকে লোন নেই, আমরা লোন নিচ্ছি জাপান থেকে, ঠিক আছে, আমরা লোন নিচ্ছি ইন্ডিয়া থেকে, তো এখন ওয়ার্ল্ড ব্যাংক থেকে, আইএমএফ থেকে। এখন আপনি চিন্তা করে দেখেন, এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে। প্রথম অ্যাঙ্গেলটা হচ্ছে চীন, জাপান বা হচ্ছে ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল পলিটিক্সের অবস্থা খুবই খারাপ এখন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইউএসএ এবং ইন্ডিয়া হচ্ছে এখন ব্যাক টু ব্যাক ফাইট করতেছে, যেটা আসলে আগে দেখা যায় না। ইন্ডিয়া চীনের সাথে খুব ভালো সম্পর্ক, রাশিয়ার সাথে ভালো সম্পর্ক, ব্রিক্সের সাথে ভালো সম্পর্ক। এখন ইউএসএ হচ্ছে ন্যাটোকে থ্রেট মারতেছে, ওদিকে হচ্ছে ইউকে থ্রেট মারতেছে, সব মিলে একটা ম্যাসাকার অবস্থায় আছে। বাংলাদেশের পক্ষে বাংলাদেশে এখন খুব স্ট্রাগল করতেছে এসব ইস্যুতে। এখনই আপনি বাংলাদেশের টপ যে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো আছে চীন, জাপান, ওদেরকে হচ্ছে আপনি মন খারাপ করা দিতে পারবেন না। এটা আসলে বাস্তবসম্মত ব্যাপার না। দেশের স্বার্থ আগে, আবার দেশের স্বার্থের জন্য অনেক সময় চুপ করে থাকা লাগে, কারণ হচ্ছে আমার এক্সপোর্ট করা লাগবে, আমরা আদার অনেক ফ্যাক্টর আছে এখানে। শুধুমাত্র ঋণ মানে আপনার জাপানের সাথে কিংবা হচ্ছে চীনের সাথে আমার শুধু ঋণ দেওয়ার সম্পর্ক হচ্ছে, আমরা মারাত্মক লেভেলের ডাইভার্স থেকে সম্পর্কে আছি, একটা জায়গাতে আমি তোলা দিতে পারবো না। এখন মেইন ব্যাপারটা এটা অনেকে বুঝতে চান না, যে ভাই চীনের সাথে আমার 100 ক্যাটাগরির সম্পর্ক আছে, সো আমি একটা ক্যাটাগরিতে হাত দিয়ে আমি হচ্ছে বাকি 99টা হচ্ছে কী করতে পারবো, ড্যামেজ করতে পারবো না, এটা একটু বুঝতে হবে। সেকেন্ডারি ইস্যু হচ্ছে এই গভর্নমেন্টটা হচ্ছে আপনার অনেকটা এনজিও বেসড বা এনজিওতে থাকার অভিজ্ঞতা আছে। তো ওনাদের যে পার্সোনাল ফিলোসফি, ওই ফিলোসফির সাথে হচ্ছে এই যে ধরনের সংস্কার আপনারা চাচ্ছেন সেটা যাচ্ছে না, বা আমরা চাচ্ছি সেটা যাচ্ছে না, এটাও মেনে নেওয়া লাগবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার জাকসু নির্বাচন হবে, দ্বিতীয় দিনের মনোনয়ন নিয়েছে 40 জন। নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া আমরা দেখি পরের পেজে, দেখি আমরা এখানে তেমন কিছু নাই। সম্পাদকীয় পেজে ইসলামপন্থীদের আনুকূল্য নিয়ে বিএনপিকে চলতে হবে, এটা বলেছেন মামুনুল হক। আমরা এটা ডিসকাশনে যাচ্ছি, নিজেরা পড়ে নেবেন। দেখেন, ট্রাম্প জেলনস্কি বৈঠক আলোচনা নাকি চাঁদাবাজি হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধে। তো এটা লিখছে হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের একজন। আপনারা যখন আর্টিকেলগুলো পড়বেন আর কি, এই অ্যানালাইসিসগুলো মানে ইন্টারন্যাশনাল পলিটিক্সের কোনো অ্যানালাইসিসে হচ্ছে আপনার 100% আপনি 100% আসলে কোনো অ্যানালাইসিসই আপনার 100% আপনি নিউট্রাল পাবেন না, মানে আপনি 10% অ্যানালাইসিসও আপনি নিউট্রাল খুঁজতে পারবেন না আর কি। তো আমি যেটা করি যে আগে দেখি হচ্ছে রাইটারকে একটু ঘাঁটি, এরপরে হচ্ছে উনি কী করে, কোথায় লিখে, এটা একটু ঘাঁটি। এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই আর্টিকেলটার মানে মোটিভটা কী।
এই আর্টিকেলটার মোটিভটা নিউ ইয়র্ক টাইমসের হচ্ছে একজন কলামিস্ট, উনি অবশ্যই এখানে রাশিয়াকে হচ্ছে চরম ব্লেম দিবে, হ্যাঁ, এবং এটা মাথায় রেখে আপনি আটকে যাবে। এখন আপনি যখন এটা মাথায় নিয়ে আপনি যদি এই ব্যাপারটা খেয়াল না করে ভাবেন যে প্রতিটা আর্টিকেল রাইটার কিংবা জ্ঞানী মানুষ হচ্ছে নিরপেক্ষ, এই অ্যানালিসিসটা আপনি মাথায় ঢুকে ফেলবেন, সেটাই বেস্ট, এবং এটা নিয়ে আপনি ডিসকাশনে যাবেন, এটা একটা সমস্যা। আপনি এটা পড়তেছেন একটা রাইটারের পয়েন্ট অফ ভিউ থেকে, আপনি কিন্তু এই রাইটারকে প্রমোট করতে যাবেন না, কেমন? উনি ওনার ভিউ লিখছে, আপনি আপনার ভিউ ডেভেলপ করবেন কেন? আরও 10টা ভিউ জানেন, এবার আপনার ভিউ কি, লজিক কি, সেটা ডেভেলপ করবেন। আমাদের ওই যে পত্রিকা পড়ার একটা ভিডিও আমি আবার বানাবো, তো এখানে এটা বলার ট্রাই করতেছে। অনেকে হচ্ছে কি করে, মানে আমি দেখছি অনেক ইন্টেলিজেন্ট, হয়তো অনেক ভালো ভালো জায়গায় আছে বা যাবে ইনশাল্লাহ, তো দেখেন তারাও দেখা যায় যে এই ব্যাপারে বায়াসনেসটা কাটাতে পারে না। ওরা হচ্ছে একটা আর্টিকেল পড়ে, আর্টিকেলটা পড়ে হচ্ছে মনে করে দিস দ্য বেস্ট আর্টিকেল, ওই ফিলোসফিটা ওই ভিউ পয়েন্টে হচ্ছে আমি 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 ফলো করবো। এটা হচ্ছে অন্যতম একটা রং একটা কাজ, ঠিক আছে? প্রতিটা আপনার যে ইন্টেলেকচুয়াল গ্রুপ সবগুলো হচ্ছে কোনো না কোনো ফিলোসফিকে প্রমোট করে। সিন্ডিকেট টোটালি হচ্ছে ওয়েস্টার্ন গ্রুপকে প্রমোট করে। আপনি সিন্ডিকেটের লেখার মধ্যে আপনি রাশিয়াকে পাবেন না, চীনকে পাবেন না। আবার রাশিয়া চীন ফোকাস কিছু আপনার থিঙ্ক ট্যাঙ্ক আছে আর কি, এগুলো একটু না বুঝে শুধু হচ্ছে লাফালাফি করলে হবে না। এখন দেখেন এখানে মূলত যেটা বলা ট্রাই করছে যে রাশিয়া হচ্ছে আপনার ইউক্রেন থেকে আপনার যে জমিটা চাইছে সেটা একটু কম চাইছে, মানে আগে একটু বেশি চাইছিল। তো এখানে রাশিয়া চাঁদাবাজি করতেছে, কারণ হচ্ছে ইউক্রেনকে নিরাপত্তা দিবে বা ইউক্রেনকে আপনার আরও বেশি অ্যাটাক করবে না, কারণ ইউক্রেন তাকে কিছু জমি দিবে। এটা নিয়ে এটাকে ক্রিটিক করে হচ্ছে মূলত এটা লিখা আর কি। এখানে উনি হচ্ছে 1944 সালের একটা 45 সালের একটা ইনসিডেন্ট নিয়ে আসছে। আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান তো পুরো বাস খায়, পরে জাপানের কাছে কুরিল দ্বীপপুঞ্জ ছিল, ইউকে এবং ইউএসএর কাছে হচ্ছে রাশিয়া এই দ্বীপটা চায়। যদিও হচ্ছে রাশিয়া বা ইউকে বা আপনার ইউএসএ দিবে বললেও এটা দিতে পারে না, তার আগে হচ্ছে আপনার 1 বছরের মধ্যে সোভিয়েত সেনারা হচ্ছে দখল করে নেয়। এখন এখানে আপনার কত সুন্দর সুন্দর কথা বলতেছে দেখেন, অনেক 1944 মানে হচ্ছে প্রায় ওইখানে 96 বছর, আর এখানে হচ্ছে আপনার 54 বছর, আর এখানে হচ্ছে আপনার ধরেন 20 বছর বা 25 বছর, তাহলে হচ্ছে ধরেন হচ্ছে কত হচ্ছে আপনার 57-79 বছর বা 80 বছরের আগে চলে গেছে। এর আগে এর আশেপাশের সময় দেখেন ফ্রান্স, মানে যে কান্ট্রিগুলো এখন ইউএসএতে আছে এবং হচ্ছে এই এই ল্যান্ড বা হচ্ছে ইউক্রেনের সাথে ডিসকাশন করতে ইউএসএর সাথে, তাদের নামগুলো একটু দেখলে বুঝতে পারবেন আপনারা। ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট, তারপর হচ্ছে ন্যাটো, একটা টেররিস্ট অর্গানাইজেশন, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, পুরো বিশ্বের প্রায় অর্ধেক হচ্ছে ওরা দখল করছে, শোষণ করছে, নির্যাতন করছে এবং হচ্ছে ম্যাসাকার বানায় ফেলছে। এবং হচ্ছে ওই দেশটা আপনার ডেভেলপমেন্ট হয়েছেই হচ্ছে আপনার মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড পার্টের মানুষকে গরিব বানায় তারা বড়লোক হয়েছে। এরপর ফ্রান্স ছিল, মানে পুরা আপনার আফ্রিকা পুরা মানে একটা সময় হচ্ছে শোষণ করে গেছে, সবচেয়ে মেজর পার্ট হচ্ছে ফ্রান্স, এবং এখনও শোষণ করছে, শোষণ করে যাচ্ছে কয়েকটা দেশে। এই দেশগুলো হচ্ছে ইউক্রেনকে নিয়ে যেমনি কথা বলতেছে মানে প্রোটেকশনের জন্য, ব্যাপারটা আমার খুবই হাস্যকর লাগছে। মানে ব্যাপারটা এরকম না যে ফ্রান্স কিংবা ইউকে ওরা বদমাইশ দেখে হচ্ছে রাশিয়া বদমাইশ হওয়ার মতো একটা সুযোগ পাবে, আমি এটাকে সাপোর্ট করি না। কিন্তু আমি বলতেছি একজন চোর তো আরেকজন চোরকে শাস্তি দেওয়ার জন্য মানে মানে একজন সত্যবাদী হবে, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? এখানে মেন ব্যাপারটা যেটা চলে আসছে ইভেন এখন ধরেন হচ্ছে এই একটা ইস্যু নিয়ে পুরো ইউরোপ চলে গেছে, ন্যাটো চলে গেছে, ওদিকে যে গাজাতে লাখ লাখ মানুষ মারতেছে সেটা নিয়ে হচ্ছে এই ইউরোপ বলেন বা কারো মাথায় ব্যথা নেই। আবার আরেকটা ব্যাপার হচ্ছে ওরা এই রাইটার কি বললো দেখেন, যে এই রুশ ইউক্রেন যুদ্ধ বা ইউক্রেনকে সেফটি দেওয়ার সবচেয়ে কার্যকর ব্যবস্থা হচ্ছে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ দেওয়া। এখন আপনি চিন্তা করে দেখেন, মানে খুব সিম্পলি রাশিয়ার মতো একটা কান্ট্রি, তার পাশের দেশটা যখন হচ্ছে আপনার দখল হয়ে যাবে হচ্ছে ন্যাটোর সদস্য, এটা কি রাশিয়া মানবে? আচ্ছা সেটা বাদ দিলেন, আপনারা এটা চিন্তা করতে পারবেন না যারা হচ্ছে খুব বেশি ওয়েস্টার্ন বায়াসড। আপনি চিন্তা করে দেখেন যে রাশিয়া হচ্ছে ধরেন একটা দেশকে সমাজতন্ত্রে বিশ্বাসী একটা দেশ, তাকে হচ্ছে আপনার একটা সামরিক শক্তি বানাইছে, ইউকে কিংবা ফ্রান্স ইউএসএর পাশের দেশটা হচ্ছে সেই সামরিক শক্তিতে জয়েন করতেছে। ইউএসএ ইউকে এবং ফ্রান্স কীভাবে রিয়েক্ট করে? এখন আপনারা অনেকে বলেন রিয়েক্ট করা এক জিনিস, রিয়েক্ট করা উচিত আরেক জিনিস। ভাই এই উচিত কি সেটা দিয়ে তো ইন্টারন্যাশনাল পলিটিক্স চলে না, ঠিক না? উচিত তো তাহলে আপনার ইরানও, মানে আপনার ট্যাক আছে আপনি পারমাণবিক বোমা বানাবেন, তো ইরানের টেকনোলজি থাকলেও বানাইতে দিচ্ছেন না কেন আপনারা ওকে? ইসরায়েল কেন পারবে, ইরান কেন পারবে না? তাহলে আপনি কি উচিত উচিত না এটা দিয়ে আসলে বিশ্ব রাজনীতি চলে না, এখানে চলে হচ্ছে আপনার রিয়েলিজম দিয়ে। রিয়েলিটি ব্যাপারটা আপনার বুঝতে হবে আর কি। এটা পুরো একপাক্ষিক একটা আমার পয়েন্ট মনে হয়েছে আর কি, তো পরে দেখতে পারেন আর কি।
দুইটা লক্ষ্য অগ্রগতি দেখছেন ইউরোপের নেতারা, একটা হচ্ছে আপনার আপনার ইউরোপের নিরাপত্তা, আর একটা হচ্ছে রুশ প্রেসিডেন্টের সাথে যখন ট্রাম্প মিটিং করবে তখন সেখানে জার্নালিস্টকে থাকবে। হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে ইসরায়েল, এবং হচ্ছে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা যে চীনের আপনার হচ্ছেন সংঘাত এবং বৈরিতাকে পেছনে ফেলে ভারত চীন সম্পর্কের শীতলতা কাটিয়ে উঠতে দুজন কাজ করতেছে। এছাড়া চীনা পররাষ্ট্রমন্ত্রী এবং হচ্ছে আপনার জয়শঙ্করের মধ্যে মিটিং হয়েছে, তারা কিন্তু খুব কনস্ট্রাকটিভ কিছু কথাবার্তা বলছে। ওদিকে লোকে মুখে শোনা যাচ্ছে আপনার রাশিয়ার তেলের উপরে 5% ছাড় দিচ্ছে চীন ইন্ডিয়াকে। সো এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার হবে। পণ্য জীবাণুমুক্ত করার সেবায় ধীরগতি বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানি, $2 বিলিয়ন বিনিয়োগ পাচ্ছে ইন্টেল। এছাড়া দেখেন একসঙ্গে 41 কর্মকর্তা কর কর্মকর্তা বা কর কমিশনারকে বদলি করা হয়েছে। লাস্ট পেজে চলে যাচ্ছে, এখানে তেমন কিছু নেই। আজকে দেখেন আমাদের সেনাপ্রধান বলেছে দেশ এখন নির্বাচনের দিকে এগুচ্ছে, এবং 13 মাসের সড়ক দুর্ঘটনায় নিহতের প্রায় 32% হচ্ছে মোটরসাইকেল আরোহী। আপনারা সবাই হেলমেট ইউজ করবেন এবং নিরাপদে গাড়ি চালাবেন। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।